দরজার দুনিয়া তৃতীয় পর্ব লেখক মুহাম্মদ হাসান। যারা দ্বিতীয় পর্ব শোনেননি তারা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক পাবেন, সেখানে ক্লিক করে আগের অংশটি শুনে আসুন। আর যারা যারা এখনও নয়ন এক্সপ্লেন্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি। তৃতীয় পর্ব। গম্ভীর ভাবনার ভেতরে থেকে চুপচাপ দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। মা আমার হাত টেনে ধরে ঘরে নিয়ে বললেন, আমার কাছে একটু বল বাবা, কই গিয়েছিলি তোরা? এতদিন কই ছিলি? মাকে বললাম, মা পরে বলা যাবে, জরুরি একটা দরকারি কাজে আটকা পড়ে গিয়েছিলাম, তাই যোগাযোগ করতে পারিনি। এই বলে ঘর থেকে বের হয়ে তাচিরদের ঘরে গিয়ে তার বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে বললাম, চাচি, আসলে আমরা একটা জরুরি কাজে গিয়ে আটকা পড়ে গিয়েছিলাম, তাই অনাকাঙ্ক্ষিতভাবে এমনটা হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দিয়েন। তাচিরকে একটু আড়ালে নিয়ে বললাম, সাবধান, এই কথা কেউ যেন না জানে। সে মাথা নাড়িয়ে সায় দিয়ে বলল, ঠিক আছে, তুই চিন্তা করিস না, কেউ জানবে না। তাচিরের সাথে কথা শেষ করে ঘরে চলে আসলাম। মা আমার জন্য ভাতের প্লেট সামনে নিয়ে বসে আছেন। ভাত খেয়ে শুয়ে পড়লাম। সকালবেলা দোকানে গেলাম। দোকান খুলে দেখি, হায় কি এক অবস্থা! দোকানের ভেতরে মাকড়সার জাল দিয়ে অনেক জায়গায় বাসা বেঁধে রেখেছে মাকড়সাগুলো। ইঁদুরগুলো বিস্কুটের প্যাকেট চিরে বিস্কুট খেয়ে এলোমেলোভাবে ফেলে রেখেছে। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে বসে পড়লাম দোকানের ভেতর। চুলায় চা বসিয়ে দিলাম। এর ভেতরেই মতিন চাচা আসলেন। চাচাকে সালাম জানিয়ে বললাম, কেমন আছেন চাচা? চাচা হো হো করে কেঁদে উঠে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বাবা, এতদিন কই ছিলে? তোর মা কাঁদতে কাঁদতে শেষ। আমি তোকে কত খুঁজেছি। বাড়ি থেকে না বলে কেউ কখনো এভাবে চলে যায়? আর 2টা মাস দোকানটা বন্ধ রাখলে কাস্টমারগুলো তোমার দোকানের সামনে এসে তোমারে খুঁজে আবার চলে যায়। কোথায় গিয়েছিলে একটু বলো? চাচাকে বললাম, একটা জরুরি কাজে গিয়ে আটকা পড়ে গিয়েছিলাম, তাই যোগাযোগ করা হয়নি। আল্লাহর রহমতে আমরা ঠিকঠাক ফিরে এসেছি। বাদ দেন না, যা হওয়ার হয়ে গিয়েছে, সামনে থেকে দেখে শুনে কাজকর্মে যাব। চাচা আমার দিকে ভ্রু উঁচিয়ে বললেন, বুঝে শুনে কাজ করবা, ঠিক আছে, ভালো কথা। কই গেলা সেটা তো এখনো ভেঙে বললা না। চাচার সাথে একটু হাসি মাখা মুখে কথা ঘুরিয়ে বললাম, চাচা, আমার পার্সোনালি কিছু কাজ ছিল, সেগুলো করতে গিয়ে একটু সমস্যায় পড়ে আটকে গিয়েছি, তাই লেট হয়েছে। এই সব কথা এত ভেঙে চুড়ে বলতে গেলে এখন মন মানসিকতা আরও খারাপের দিকে চলে যাবে। আচ্ছা, চা হয়েছে, বসেন, চা খান। কথা ঘুরিয়ে হাসির আড়ালে সব কিছু লুকিয়ে চাচাকে বুঝ দিলাম। মতিন চাচার বয়স হয়েছে মোটামুটি, তাই এক কথা কয়েকবার জিজ্ঞেস করবেন। ওনার খেয়াল থাকে না কিছুই। এমনি ভালো মানুষ, অনেক খেয়াল রাখেন আমার। চা নাস্তা সবসময় আমার দোকানেই খান, কিন্তু আল্লাহর বান্দা কখনো বাকি খান না। টাকা সাথে না থাকলে সকালে খেলে রাতে এসে দিয়ে যাবেন। চাচা বলেন, বাকি মানে অনিশ্চিত একটা গোলক ধাঁধার মতো। তুমি দিবে, আমি খাবো, এভাবে কয়েকজন খাবে, পরে ব্যবসার আয় ব্যয় কিছুই খুঁজে পাবে না। পরে দেখবা দোকান হয়ে গেছে শূন্য। তাই চাচা নিজেও বাকি খান না, আর অন্যকে যদি বাকি দেই সেটাও পছন্দ করেন না। চাচার সাথে কথা বলতে বলতে একটা সময় বললেন, তোমাদের বাড়ি যাওয়ার রাস্তার পাশে যেই জঙ্গলটা আছে, আমার কলাবাগানটার পাশে, তুমিও তো চিনো এই জায়গা, সরকারিভাবে দখলে নিয়ে যাবে। এখানে নাকি সরকারি কিসের প্রতিষ্ঠান হবে। আরও কয়েক বছর আগে থেকেই কথাবার্তা চলছে শুনছি। 2-1 দিনের ভেতরেই সরকারি কার্যক্রম চালু হবে। জঙ্গলের বড় একটা এরিয়া নিয়েই প্রতিষ্ঠান করবে। জঙ্গলের গাছপালাগুলো কাটলে কেমন হয়ে যাবে জায়গাটা, আর ভালো লাগবে না। বছর বছর জঙ্গলের পাশের খালি জমিতে কত ধরনের সবজি চাষ করে চলি, কতজনের ফসল আবাদির জায়গা এটা। এখানের মানুষগুলোও পড়বে আরেক বিপদে। কি আর করার, গরিব মানুষ, যত বিপদ এসে পড়ে গরিবের ওপরে। সরকারি কাজ, এখানে তো আমরা জোর খাটিয়ে আর কিছু বলতেও পারবো না। এগুলো নিয়ে অনেক চিন্তায় আছি। চাচার কথা শুনে অনেকটা চিন্তায় পড়ে গেলাম। যদি জঙ্গলের গাছগুলো কাটা হয়, তাহলে তো সেই মায়াবিনী রমণীর আর দেখা পাবো না। সাথে মানুষগুলোরও কত সমস্যা হবে। আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। চাচাকে বললাম, আচ্ছা চাচা, এই জায়গা ছাড়া সরকার আর অন্য কোথাও এই প্রতিষ্ঠানটি করতে পারে না? এখানে করার জন্য কি হয়েছে এমন? চাচা বললেন, এখানে রাস্তার সাথে জায়গাটা সবকিছুর সুবিধা হবে হয়তো,
তাই এই জায়গাটাই সরকার নির্ধারণ করেছে। তাছাড়া সরকারি কাজ যেখানে তারা ভালো মনে করে সেখানেই করে, জনগণ তো আর কিছু বললেও কোনো লাভ হবে না। মুখের ভেতরে গম্ভীর চিন্তার ছাপ নিয়ে মাথা নাড়িয়ে চাচার কথায় সায় দিয়ে বললাম, সরকারি কাজ, জনগণ তো আর বাধা দিতে পারবে না, কি আর করার। আপনার কলার বাগান আর জমিগুলো তাহলে সরকারি আওতায় চলে যাবে। মনে বিষণ্ণতা নিয়েও হাসিমাখা মুখে বললাম, তাহলে তো এবার আপনি টাকা পয়সায় গরম হয়ে যাবেন, জায়গার টাকা পাবেন। চাচা একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বললেন, কত টাকাই আর দিব, আরেক জায়গায় জমি দেখতে হইব, না হলে চলব কিভাবে। বসে খেলে রাজার গোলাও ফুরিয়ে যায়, কিন্তু এই জায়গাটার মতো তো আর জায়গা পাবো না। আমার বাবা এই জমিখানি আমাকে দিয়েছেন, জমিটার জন্য অনেক মায়া হয়। অনেকক্ষণ ধরে চাচার সাথে কথা বলছিলাম। দোকানে মাঝে মাঝে দুই একজন কাস্টমার আসেন, এসেই সবাই একই কথা জিজ্ঞেস করেন, কোথায় ছিলাম এতদিন। আমি আমার মতো করে সবাইকে এক দুই কথায় বুঝিয়ে দিয়ে কথা ঘুরিয়ে চলে যাই অন্যদিকে। সময় কেটে যায়, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। একটু পরেই ভাত খেতে যাব বাড়িতে। একটু দূরে তাকিয়ে দেখি তাচির আসছে আমার দোকানের দিকে। দোকানে এসে হাতে একটা বিস্কুট নিয়ে খেতে খেতে বলল, দোস্ত, ভয়ে আমার জ্বর উঠে গিয়েছে, এখনো গায়ে হালকা জ্বর আছে। ভাইরে ভাই, আমি আর ভুলেও যাব না সেখানে, তোর মন চাইলে তুই যাস। আমি বললাম, আর যাওয়া লাগবে না, 2 দিন পর থেকে সরকারি কাজ চলবে, গাছ কেটে জঙ্গল সাফ করবে, তোর আর ভয় থাকবে না, তোর সব ভয় সরকারি লোকেরা উড়িয়ে দিবে। তাচির কাছে এসে বলল, কি বলিস, সত্যি নাকি? আমি বিস্তারিত সব বললাম। তাচির তার মনের দ্রুষ্টুমি ভাবনা এনে আফসোসের ভঙ্গিতে আমাকে বলল, আহ দোস্ত, আফসোস, তাহলে পরিয়াপার সাথে তোর বিয়েটা আর হবে না, এই বলে হাসতে লাগল। তার কথা শুনে আমার মুখেও হাসি চলে আসলো। দোকান থেকে এক লাফে নেমে তাকে দৌড়াতে লাগলাম। সেও হাসতে হাসতে দৌড়াতে থাকল। একটা সময় তার জামার কলারে ধরে দোকানের দিকে নিয়ে এসে বললাম, আচ্ছা, তোর সমস্যা কি? ওকে পরি বলিস কেন? তুই কি তাকে দেখেছিস? আর আমি তাকে বিয়ে করব এটা কি তোকে কখনো বলেছি? এগুলো বলিস না, এমনিতেই মনটা খারাপ হয়ে গিয়েছে। তাচির বলল, দোস্ত, তোর সাথে একটু দুষ্টামি করলাম। আসলে কথা হলো, আমার মাথায় একটা বিষয় এখনো ঘোলাটে হয়ে আছে। আমরা চক্রের ভিতরে হাইয়েস্ট 2 ঘন্টা ছিলাম, অথচ বাড়ি এসে শুনি 2 মাস চলে গিয়েছে। দোস্ত, কিভাবে কি হলো আমার মাথায় কোনো কাজ করছে না। তাচিরের কথা শুনে বললাম, বিষয়টা একেবারে কঠিনও নয়, আবার তেমন সহজও না। তোকে বুঝাই, শোন তাহলে। আমাদের পৃথিবী একটা গ্রহ। এই গ্রহটি সূর্যের চারপাশে নির্দিষ্ট একটা প্যাটার্নে ঘূর্ণন অবস্থায় থাকে। তেমনি প্রতিটা গ্রহ নক্ষত্রের নির্দিষ্ট একটা প্যাটার্ন আছে, তারা তাদের সেই নির্দিষ্ট প্যাটার্নে ঘুরতে থাকে। আর প্রতিটা গ্রহ নক্ষত্রের একটা নিজস্ব সময়সীমা আছে। যেমন আমাদের পৃথিবীতে দিন রাত মিলে 24 ঘন্টা হয়। এটা সূর্যকেন্দ্রিক একটা সময় নিয়ন্ত্রণের নির্দিষ্ট প্যাটার্ন, যার ধারাবাহিকতায় আমরা দিনরাত সময়সীমা নির্ণয় করতে পারি এবং সবকিছু বুঝতে পারি। ঠিক তেমনি প্রতিটা গ্রহ নক্ষত্র তার নির্দিষ্ট প্যাটার্নে সময়সীমার ভেতরে নিয়ন্ত্রিত থাকে। সবচেয়ে মজার বিষয় হল, কিছু কিছু গ্রহ নক্ষত্রের সময়সীমা পৃথিবীর সময়সীমার সাথে কয়েক ঘন্টার পার্থক্য হয়ে থাকে। আবার যদি আমাদের সৌরজগৎ পাড়ি দিয়ে উপরের দিকে আরও বড় গ্রহ নক্ষত্রের সময়সীমার কথা বলতে যাই, তাহলে সেগুলোর সময়সীমা পৃথিবীর সময়ের সাথে আকাশ জমিন পার্থক্য হয়ে থাকে। পৃথিবীর আর সেই সব গ্রহ নক্ষত্রের সময়সীমা কয়েক মাস বা বছরও হয়ে থাকে। আসলে আল্লাহর কুদরত, তার সৃষ্টির রহস্য বোঝা অনেক মুশকিল। তার কারণ সৃষ্টিকর্তা মানুষসহ তার সকল সৃষ্টি জাতিকে নির্দিষ্ট একটা সীমাবদ্ধতায় রেখেই সৃষ্টি করেছেন। সেজন্যই আল্লাহ আমাদের জন্য যতটুকু জানানোর ইচ্ছে করেন, আমরা ততটুকুই জানতে পারব। আর তা জানার জন্য আমাদের চেষ্টায় থাকতে হবে। সিম্পল। মানুষ পড়াশোনা করলে জানতে পারে, শিখতে পারে এবং লিখতে পারে। কোনো বিষয়ের প্রতি মানুষ আগ্রহ দেখিয়ে চেষ্টা করলে, রিসার্চ করলেই তবে সে সেটা জানতে পারে। ততটুকুই সে জানতে পারে যতটুকু সৃষ্টিকর্তা তার জন্য নির্দিষ্ট সীমায় রেখেছেন। বলতে বলতে অনেক লম্বা কথা বলে ফেলেছি দোস্ত। মূল বিষয় যেটা জানতে চেয়েছিস, উত্তর এটাই। আমাদের সাথে সেই চক্রের সময়ের ব্যবধানে এমন হয়েছে। চক্রটি তার নির্দিষ্ট সময়ের প্যাটার্নে ঘূর্ণমান ছিল, যার কারণে আমাদের পৃথিবীর সময় আর চক্রের সময়ের মাঝে অনেক ব্যবধান হওয়ার কারণে এমনটি হয়েছে। তাচির ধন্যবাদ জানিয়ে বলল, দোস্ত, একটু হালকা হয়েছি, তবে মেয়েটির রহস্য আর চক্রের সেই ভয় এখনও কাটিয়ে উঠতে পারিনি। দোস্ত, এখন বাসায় যেতে হবে, তুই থাক, দোকানদারি কর, আমি গেলাম। এই বলে তাচির বাড়ির দিকে চলে গেল। তাচিরকে না বলেই সিদ্ধান্ত নিলাম, আজ রাতে নিজেই একা যাব।
দিন শেষে রাতের বেলা দোকান বন্ধ করে জঙ্গলের দিকে চলতে লাগলাম। এখন আর জঙ্গলে ঢুকলে তেমন ভয় লাগে না, অনেকটা মায়া আর আলোকিত খুশবু অনুভব করি। আজ রাতটা একটু অন্ধকার, কুয়াশা পড়ছে অনেক, ঠান্ডায় হাত পা কাঁপছে। সোয়েটার গায়ে দিয়েছি, সাথে চাদরও জড়িয়ে নিয়েছি। জঙ্গলের একেবারে ভিতরে ঢুকে সেই গাছটির কাছে দাঁড়িয়ে রইলাম। প্রায় 2 ঘন্টার মতো দাঁড়িয়ে আছি, তার আসার কোনো আভাস পাইনি। প্রচণ্ড ঠান্ডা পড়ছে, হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ঠান্ডায় পুরো শরীর কাঁপছিল। এমনি টাইমে মাটি কেঁপে উঠল। পাহাড় থেকে বেরিয়ে এলো সেই আলোর দরজা। দরজা খোলার সাথে সাথেই আলোর ঝলকানিতে আর মধুর মায়াবী সেই খুশবুতে ভরে গেল জঙ্গল। দরজার ভেতর থেকে আলোটা বের হওয়ার সাথে সাথেই কুয়াশা যেন পালিয়ে গেল। আমার কাছে এখন আর ঠান্ডা নেই, সবই একেবারে নরমাল। খুব মায়াময় আনন্দ অনুভব করছি। মেয়েটি দরজার ভেতর থেকে ঘোড়া নিয়ে বেরিয়ে এলো। বিস্ময়কর একটা বিষয় হলো, তার সাথে সাথে আরও একটি মেয়ে বেরিয়ে এলো। তবে সে যেই ঘোড়ার উপরে ছিল সেটা ঘোড়ার মতোই দেখতে, কিন্তু পুরোটা ঘোড়া নয়। মুখটা ঘোড়া, গাধা, উট এসবের ভেতরে কোনো ধরনের পশুর মতোই নয়, আবার কোনো মানুষের মতোও নয়। এক আজব প্রাণী, কিন্তু ভীষণ মায়াবী। এই দুনিয়ার জগতে আমি এমন প্রাণী আর কখনো দেখিনি। কোনো মুভিতেও আজ অবধি কেউ এমন প্রাণী ক্রিয়েট করেনি। এক ধ্যানে হাঁ করে তাকিয়ে আছি সেই বিস্ময়কর প্রাণীটার দিকে। মেয়েটা প্রাণীটার পিঠ থেকে নেমে জঙ্গলের চারদিকে তাকিয়ে জঙ্গলটাকে দেখছে। কি মায়াবী মানুষ তারা! হীরা মুক্তায় খচিত পোশাকগুলো এক অনন্য আলোর রশ্মিতে চমকাচ্ছে। মুখের মাঝে হালকা পাতলা কাপড়ের নিকাব, কত আলোর ঝলকানি বের হচ্ছে তাদের পোশাক থেকে। আজব বিষয় হল, তাদের চেহারার একটা বিন্দুমাত্র দেখা যাচ্ছে না। ভাবছি, শুধু তাদের পোশাক এত মায়াবী, এত সুন্দর, না জানি তারা কত সুন্দর আর কত মায়াবী। মেয়েটি হাঁটছে আর জঙ্গলের চারদিক দেখছে। আমি গাছের একটু আড়ালে লুকিয়ে তাদের দেখছিলাম। হঠাৎ মেয়েটি বলে উঠল, রুকসুন, এই জগৎটা অনেক সুন্দর, তাই না? তার কথা শুনে সেই মেয়েটি আস্তে করে বলে উঠল, চুপ, পাখিরা ঘুমাচ্ছে, গাছেরা বিশ্রাম নিচ্ছে, আওয়াজ করো না। এই বলে দরজাকে ইশারা করল। দরজাটা পাহাড়ের ভিতরে অদৃশ্য হয়ে বিলীন হয়ে গেল। দুজনে তাদের বাহনে সাওয়ার হয়ে চলতে লাগলো খুব দ্রুত। মেয়েটির ঘোড়া অন্যদিন আস্তে ধীরে হেঁটেছে, কিন্তু আজ দুইজন একসাথে খুব দ্রুত চোখের সামনে থেকে কোথায় যেন চলে গেল। তারা চলে যাওয়ার একটু পরেই জঙ্গলটা অন্ধকারে ঢেকে গেল, কিন্তু আমার কাছে এখন আর তেমন ঠান্ডা অনুভব হচ্ছে না, সব নর্মাল লাগছে। মনে বড় একটা আনন্দ পাচ্ছি এই ভেবে যে মেয়েটির নামটা জানতে পেরেছি। বাড়ির দিকে হাঁটছি আর বারবার মুখে তার নামটা নিচ্ছি, রুকসুন। কেমন আজব নাম! সচরাচর এমন নাম শুনি না কখনো। কারো থাকলেও থাকতে পারে, তবে তার নাম জানা হয়ে গেল, সেটা ভেবেই মনের ভেতর অনেক আনন্দ লাগছিল। একা একাই মুচকি মুচকি হাসছি আর তার নাম জপছি। এভাবেই হাঁটতে হাঁটতে একটা সময়ে বাড়িতে পৌঁছে গেলাম। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে তাচিরের কাছে গিয়ে কাল রাতের পুরো ঘটনা খুলে বললাম। সে উৎসুক হয়ে মুচকি মুচকি হাসি মাখা মুখে বলল, দোস্ত, তাহলে এবার ঠিক আছে, আমার জন্য একজন, তোর জন্য একজন, 2 বন্ধুর 2 পরি। ব্যাপারটা ঠিক আছে না? আহ, ক্যা বাত হ্যায়! দোস্ত, তোর কথা শুনে তো আমার মনে এখন বিয়ের স্বপ্ন জেগে উঠেছে। তাচিরের কথায় মাথা নাড়িয়ে চেহারায় মজার ভঙ্গির ছাপ নিয়ে বললাম, ঠিক আছে, পুরাই ঠিক, ঠিক ঠিক ঠিক। ভয় চোটে পারিস না, তুই প্যান্টে হিসু করে দিস, আবার তাদের করবি বিয়ে। তাচির বলল, দোস্ত, তুই একটা কারণেই আমাকে কত পচাইলি। আমার মনে ভয়টা আগে থেকেই অনেক বেশি, তো এখন তাতে তো আমার কোনো দোষ নেই। আমি বললাম, এত ভয় কিসের তোমার চান্দু? পাকনামি করার সময় তখন ভয় কোথায় যায়? যেখানে সেখানে যা মন চায় তাই বলে দাও। এভাবেই তাচিরের সাথে কিছু সময় কথা বলে দোকানে চলে গেলাম। সারাদিনের দোকানদারি ক্লান্তিতে খুব টায়ার্ড, শরীরে একটু জ্বর জ্বর ভাব আসছে, মাথা ব্যথা করছিল। বিকেলবেলা বাসায় গিয়ে শুয়ে রইলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। কিছুক্ষণ পরেই মোবাইলে একটা কল আসলো। ফোনটা হাতে নিয়ে দেখি তাচির কল দিয়েছে। রিসিভ করে কথা বললাম। কিরে, কি বলবি বল? তাচির বলল, আজ তোর সাথে আমি যাব। দুষ্টু ভাষায় বললাম, কি ব্যাপার? দুইজনের কথা শুনে কি ভয় সব পালিয়ে গেল নাকি? আমার কথা শুনে তাচির বলল, দোস্ত, যেখানে তুই থাকিস সেখানে ভয় কিসের? তোর কথা শুনে আমার খুব যেতে ইচ্ছে করছে। তুই এখন কই, কি করিস? দোকানে নাকি? আমি বললাম, না, বাড়িতে আছি, শরীরে একটু জ্বর, মাথা ব্যথা, ঘরে আয়।
কল কেটে দিয়ে তাছির আমাদের ঘরে আসলো। দুই বন্ধু কিছু সময় কথাবার্তা বললাম। মা পিঠা বানিয়েছেন, দুজনে পিঠা খাচ্ছি আর কথা বলছি। তাছিরের হাতে মা কয়েকটা পিঠা দিয়ে দিলেন তার ঘরের সবাই মিলে খাবার জন্য। তাচির হাতে পিঠাগুলো নিয়ে তাদের ঘরের দিকে চলে গেল। পিঠা খাচ্ছি আর ভাবছি, জঙ্গলের এমন এরিয়ার গাছগুলো কেটে ফেললে তো মনে হয় তার সাথে আর দেখা হবে না। মন খারাপ নিয়ে কত কি ভাবছি, ভাবতে ভাবতেই সময় চলে গেল। রাত 12টার দিকে তাচিরকে নিয়ে গেলাম জঙ্গলের দিকে। আজ মোটামুটি ঠান্ডা পড়ছে। দুই বন্ধু সেই পাহাড়ের কাছে গিয়ে প্রতিদিনের মতোই সেই গাছটির নিচে বসে পড়লাম। কথা বলতে বলতে 3 ঘন্টা চলে গেল। সে আসার টাইমও চলে গেল, কিন্তু আজ আর আসলো না। তাচিরকে বললাম, আজ আসবে না মনে হয়, চল বাড়িতে চলে যাই। আজ দেখা হলো না বলে মনটার ভেতরে একটু খারাপ লেগেছিল। অশান্ত মনকে মানিয়ে নিয়ে দুই বন্ধু বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি দিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা উঠে নাস্তা করে দোকানে চলে গেলাম। মনটাতে তেমন ভালো লাগে না, শুধু ভাবনা, কাল আসলো না কেন, যদি আর না আসে, যদি আর দেখতে না পাই, হরেক রকমের চিন্তা ভাবনা মাথার ভেতরে ঘুরছে। মন খারাপ করে রাস্তার দিকে তাকিয়ে আছি। একটু পর দেখি রাস্তা দিয়ে সরকারি কয়েকজন কর্মচারী বড় 2টা গাড়িতে কয়েকটা গাছ কাটার মেশিন নিয়ে জঙ্গলের সেই রাস্তা ধরে যাচ্ছে। বিষয়টা দেখে মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। গাছগুলো কাটলে তো তাকে আর কখনো দেখা যাবে না, হয়তোবা পরশুদিনের দেখাটাই শেষ দেখা হয়ে গেল। ভাবছি, ভাবতে ভাবতে গম্ভীর ভাবনার ভিতরে চলে গেলাম। আমার মুখটা মলিন হয়ে গেল। আমার হাতে যদি কোনো ক্ষমতা থাকত, তাহলে এখান থেকে এই কাজটা না করার নিষেধ করতাম, অন্য জায়গায় করতে বলতাম। যদি সামর্থ্য থাকত, আফসোস, আমি টঙের দোকানের একজন গরিব নাগরিক, আমাকে কেউ তো ভালো করে চিনেও না। সরকারি কাজ, এখানে কথা বলারও সাহস নেই আমার। শুনেছি জমির মালিকরা বড় কয়েকজন লোক দিয়ে উপরের কর্মকর্তাদের সাথে কথা বলিয়েছে, তারা যেন অন্য জায়গা দেখে, কিন্তু তারা মানেনি। এটা সরকারি ডিসিশন, যেখানে ভালো মনে হবে সেখানেই করবে। বড় মানুষের কথাই কোনো কাজ হলো না। আমি তো পথের ধুলাবালিও না। অনেক দূর এরিয়া জুড়ে গাছগুলো কেটে জায়গাটা শূন্য করে দিবে, আর সেই সুন্দর প্রকৃতি দেখা যাবে না। হয়তোবা সেও আর কখনো আসবে না, তার সাথে আর দেখা হবে না। ভাবতেই দুই চোখ ভার হয়ে চোখের কোণে পানি জমে গেল। গাল বেয়ে চোখের পানি পড়তে লাগল। হাত দিয়ে চোখের পানি মুছছি আর নিজেকে নিজেই বলতেছি, আসলে আমি পাগল হয়ে গেলাম নাকি? আমার চোখে পানি আসছে কেন? অনেকটাই ইমোশনাল হয়ে গেলাম দেখি। দু চোখে পানি নিয়ে একটা বিষয় ভাবছিলাম, যেখানে এমন মায়াবী কণ্ঠে আওয়াজ নিয়ে ওরাও বলে, পাখিরা ঘুমাচ্ছে, গাছেরা বিশ্রাম নিচ্ছে, জোরে আওয়াজ করো না। সেখানে আমরা মানুষ কত দূরে পিছিয়ে আছি। আমরা মানুষ আমাদের হৃদয়ে কত নোংরামি, কত আবর্জনা লালন করতেছি, কত অহংকার আমাদের। আমরা মানুষ কত কষ্ট দেই রবের সৃষ্টিকে। পশু পাখি তো অনেক দূরে, মানুষ মানুষকে মেরে ফেলছে, কেটে ফেলছে সামান্য স্বার্থের ও অর্থের জন্য। কত কষ্ট দিচ্ছে একজন আরেকজনকে। ভাবতেই অবাক লাগে আমরা মানুষ কত দূরে পিছিয়ে আছি। হিসেব করে দেখি, সেই মায়াবিনীদের কণ্ঠের আওয়াজ যদি জাগ্রত পাখিরা একবার শুনত, তাদের মায়াবী মধুসুরে মুগ্ধ হয়ে সমস্ত পাখিগুলো উড়ে এসে তাদের কাছে ভিড় জমাত। হৃদয়ে কত প্রশ্ন জমে আছে তাদের নিয়ে। আসলে তারা কে? কোন জগতের মহানুভবময়ী রমণী তারা? কি তাদের পরিচয়? তাদের দুনিয়াটা জানি কেমন, আর তারা দেখতে জানি কেমন। না জানা কথাগুলো চিরতরে অজানাই হয়ে থাকবে। হয়তো এটাই আমার ভাগ্য। এর বেশি জানা বা সামান্য কিছু পাওয়া আমার ভাগ্যে নেই, তাই দুঃখ করে লাভ নেই। মনকে বলি, শক্ত হও, দুঃখ করো না। কিন্তু দুঃখ চলে আসে। মায়া হচ্ছে, ভীষণ মায়া হচ্ছে তাদের জন্য। তার জন্য সীমাহীন মায়ায় জড়িয়ে গিয়েছি। হয়তো লেখাতে আর বোঝানো যাবে না। টনমল করে দু চোখ থেকে পানি পড়ছে। দোকানের মাচার ওপর বসে পাঞ্জাবির এক কোণা দিয়ে চোখের পানি মুছছি। খুব করে কান্না পাচ্ছে। কেন তার সাথে দেখা হলো? যদি দেখাটাই না হতো? একটা ভালো হয়েছে, এখনো তার চেহারা দেখিনি। চেহারা না দেখেই আমার এই অবস্থা। না জানি তার চেহারাটা দেখলে আমি আরও আগেই শেষ হয়ে যেতাম। অনেক নম্র হয়ে গেল মনটা। কতক্ষণ পর্যন্ত চোখের পানি বের হয়েই যাচ্ছে। নিজেকে শক্ত করার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। হঠাৎ আমাদের বাড়ির রাস্তার দিক থেকে মানুষজন চিৎকার করতে করতে দৌড়ে এই দিকে আসছে। মনে করেছি কোথাও কি হয়েছে নাকি।
দোকান থেকে নেমে দেখি মতিন চাচা খুব দ্রুত হেঁটে হেঁটে আমার দোকানের দিকে আসছেন। একটু সামনে গিয়ে চাচার কাছে গিয়ে বললাম, চাচা কি হয়েছে? চাচা হাঁপাতে হাঁপাতে বলতে লাগলেন, বাবা রফিক, দোকান বন্ধ করো, তাড়াতাড়ি জঙ্গলের দিকে যাও। জঙ্গলের একটা গাছও কাটা যাচ্ছে না। গাছ কাটার মেশিনগুলো যতবার গাছের কাছে নিয়ে যাচ্ছে, বারবার মেশিনগুলো অফ হয়ে যাচ্ছে। একটা গাছের 1 ইঞ্চিও কাটতে পারছে না তারা। বারবার গাছের কাছে নেওয়ার কারণে 2টা মেশিন কে যেন অনেক দূরে ছুঁড়ে মেরেছে। মেশিন 2টা ভেঙে চুরে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। মেশিন দিয়ে গাছ কাটে যেই লোকেরা, তারা ভয়ে এদিকে দৌড়ে আসতেছে। চাচার কথা শুনে দোকানটা বন্ধ করে দৌড়াতে লাগলাম জঙ্গলের দিকে। বন্ধুরা, পাহাড়ের সেই রহস্যময় দরজা আর গাছ কাটার মেশিনের এই অলৌকিক ঘটনা সব মিলিয়ে পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেবে? কেন গাছগুলো কাটা যাচ্ছে না? জানতে হলে অপেক্ষা করতে হবে 4র্থ পর্বের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই রহস্যের শেষ দেখতে আমাদের নয়ন এক্সপ্লেন্স চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ।